খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। আজ সন্ধ্যায় বাংলাদেশের পরীক্ষা হবে সিঙ্গাপুর। যেহেতু 53 বছরের একটা আক্ষেপ বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতার রেকর্ড নেই বাংলাদেশের। সেই রেকর্ড আজ কি ভাঙতে পারবে কিনা বাংলাদেশ, সে অপেক্ষা করছে শুধু বাংলাদেশ ফুটবলার না, পুরো বাংলাদেশ যারা সমর্থক রয়েছেন, সমর্থক গোষ্ঠীদেরও এই আক্ষেপটা আজ অবসানের পালা। আজ আমাদের সাথে সিঙ্গাপুরের ম্যাচে কেমন প্রস্তুতি হয়েছে সবকিছু নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আজ আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফরওয়ার্ড আশরাফ উদ্দিন আহমেদ চূন্য। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠে। একজন ফরওয়ার্ড হিসেবে এই ফুটবল দল যেটা আপনারা প্রায় অনেক বছর আগে ছেড়ে গেছেন, এখন তো দল নতুন করে আবার রিফর্ম করেছে, আবার হামজা যারা সমিতে এসেছেন, নতুন করে আবার একটা দলের একটা জাগরণ হয়েছে, ফুটবলের নবজাগরণ। এই ফুটবলটাকে কেমন দেখছেন? র্যাঙ্কিংয়ে আমরা দেখলাম যে বেশ উন্নতি করেছে, অন্তত 2024 সাল বা 25 সালের তুলনায় এখন আমরা বেশ ভালো আছি। ধন্যবাদ আপনাকে। এখনকার বাংলাদেশের ফুটবল টিমটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আপনি দেখেন এশিয়ান ফুটবল টুর্নামেন্টে যেটা কোয়ালিফাই করার কথা, সেখানে আমরা 4টা টিম আছি। সবগুলি ম্যাচ শেষ হয়েছে, আজকে লাস্ট ম্যাচ। প্রত্যেকটা ম্যাচই কিন্তু বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে, অর্থাৎ পজিটিভ ফুটবল খেলেছে, যেটা আমরা দর্শকরা যেটা চায় সেই খেলাটা উপস্থাপন করেছে। হয়তো দুর্ভাগ্যবশত আমরা রেজাল্ট পাইনি, বাট ফাইট করে হেরেছে, ফাইট করে ড্র করেছে। সেই খেলাটা এখন বাংলাদেশ টিম উপহার দিচ্ছে এদেশের মানুষকে। আচ্ছা চুন্নু ভাই, আপনারা যখন খেলেছেন তখন তো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় ছিলেন না। সব আপনাদের যে উন্মাদনা, সব বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে, যারা স্থানীয় প্লেয়ার, লোকাল প্লেয়ার বলা হয়, তাদের নিয়েই আসলে দর্শকদের উন্মাদনা। তবে সেই উন্মাদনাটা এখন একটু পরিবর্তন হয়েছে। যারা বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার রয়েছেন, যারা হয়তো বা লেস্টার সিটির মতো দলের সাথে খেলেন, প্রিমিয়ার লিগে খেলেছেন, হামজা চৌধুরী একমাত্র নাম যদি বলতে চাই, দলের প্রাণ ভোমরা বর্তমান সময়ের ফুটবলের। এরপর সমিত সোম এসেছেন, ফাহমিদুল আছেন, জায়না মেদান আছেন, আরও অনেক ফুটবলার রয়েছে। তবে এই যে একটা শিফটের বিষয়টা, এটা আসলে কতটুকু ভালো বাংলাদেশ ফুটবল দলের জন্য? কারণ এখন মূলত একটা বিতর্ক তৈরি হয়েছে যে যারা স্থানীয় প্লেয়ার রয়েছেন, তারা যারা বাইরে থেকে বংশোদ্ভূত খেলোয়াড় আছেন, তাদেরকে বল পাস করতে চান না, বা বল বানিয়ে দেওয়ার যে বিষয়টা, সেটা তারা সেই জায়গাটা এখনো নিজেদের মধ্যে জড়তা রয়েছে। এটা আসলে আপনি কিভাবে দেখেন? আসলে যে সমস্ত খেলোয়াড় আসছে, তারা কিন্তু লেস্টার সিটির একজন খেলোয়াড় হামজা চৌধুরী, পৃথিবীর অন্যতম একটা সেরা লিগ, ইংলিশ লিগে, সেখানে কিন্তু সে তার সুনামের সঙ্গে খেলছে। সেই ছেলেটাই যখন বাংলাদেশে এসে বাংলাদেশে অবস্থান করছে, বাংলাদেশ টিমের সঙ্গে সংযুক্ত হয়েছে, সুমিত সোমের মতো খেলোয়াড়, জায়ান আছে, ফাহিমুদুল আছে, তাদের সঙ্গে খেলে কিন্তু আমাদের খেলোয়াড়রা অভ্যস্ত হচ্ছে। তাদের সঙ্গে একসঙ্গে জোট বেঁধে খেলাটা চারটিখানি কথা নয়। তো তাদের সঙ্গে তাল মিলিয়ে খেলাটা খুব কঠিন কাজ। সেটা তারা চেষ্টা করছে বাংলাদেশি খেলোয়াড়রা, যে তাদের সঙ্গে তাল মিলিয়ে খেলে দলটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। চেষ্টার ত্রুটি আমি দেখি না। অনেকেই বলে থাকে ঠিকমতো বল পাস দেয় না বলবো না, দিতে পারে না হয়তো বা, এটাকেই ধরে নেয় যে দেয় না। বাট তারা চেষ্টা করছে। সেই চেষ্টার ফলশ্রুতিতে আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টিমটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তাদের সংস্পর্শে এসে প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু ভালো খেলার চেষ্টা করছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আমাদের ফুটবল দলের সবচেয়ে বড় প্রবলেম ছিল আস্থা, নিজের প্রতি নিজের আস্থা। সেই আস্থাটা কিন্তু আমাদের দেশের খেলোয়াড়রা ফিরে পেয়েছে তাদেরকে সান্নিধ্যে পেয়ে। আমি মনে করি এটা যদি অব্যাহত থাকে, বিশ্বে অনেক জায়গায় আমাদের আরও ভালো ভালো খেলোয়াড় ওইখানে অবস্থান করছে, ভালো ভালো খেলোয়াড় খেলছে, বিভিন্ন লিগে খেলছে। তাদের কিন্তু যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু আমাদের দলটা আরও ভালো হবে, আমরা ভালো অর্জন করতে পারবো ভবিষ্যতে। সেই দিকে নজর দিয়ে যারা বাইরে খেলছে তাদেরকে টেনে আনা উচিত। আমি মনে করি আনলে কি হবে, আমাদের দেশে যে সমস্ত খেলোয়াড় আছে তারাও তাদের কাছ থেকে শিখতে পারবে, তাদের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারবে। এবং চুন্নু ভাই, একটা চ্যালেঞ্জিং একটা মুহূর্ত তৈরি হবে, কারণ দলে জায়গা করার জন্য যে পারফরমেন্সটা, বেস্ট পারফরমেন্স, সেটা আসলে আমরা যারা লোকাল প্লেয়ারদের কথা বলছি, যারা এতদিন আসলে খুব বেশি নিজেদেরকে যে জাত চেনানোর বিষয়টা, সেটা চেনাতে পারছে না, তারা হয়তো বা এখন নিজেদেরকে ওই জায়গাটা প্রকাশিত করতে পারবে। তবে আপনি বলছেন যে তারা চেষ্টা করছে। তবে আমরা গত ম্যাচে যদি একটু দেখি, ভিয়েতনামের বিপক্ষে আমরা দেখেছি শাকিলা টপু খেলেছেন যেই ডিফেন্স লাইনে তারা যখন ছিলেন, বা
তারা সেন্টার ব্যাকে খেলেছেন, বা হামজা চৌধুরীকে আমরা দেখেছি সামনে থেকে গিয়ে দলের হয়ে, কারণ তিনি তো মিডফিল্ডে খেলে থাকেন স্বাভাবিকভাবে, আর তিনি ওই জায়গাতে গিয়ে একটু নিচে নেমে বলটা সেভ করার চেষ্টা করেছেন। অনেক পজিশনে দেখেছি যে বল যেখানে আসলে জামালকে পাস করার কথা, বা যদি হামজাকে পাস করতো তাহলে হয়তো, বা সমিতকে যদি একটু দেওয়া যেত, ওই জায়গায় গোল করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল গত ম্যাচে। সেই জায়গাটা থেকে আপনার একটু মনে হয়েছে কিনা একটু পরিবর্তন হওয়া উচিত বাংলাদেশের ফুটবলারদের, যারা স্থানীয় লোকাল প্লেয়াররা রয়েছেন, মন মানসিকতায় অন্তত? এখানে যেটা আমি উপলব্ধি করছি, লাস্ট ম্যাচটা আমি দেখেছি, টিভিতে দেখেছি, আমরা ওদের কাছে হেরে গেছি। স্পট কিক থেকে যে পজিশন নিয়ে ডিফেন্ড করা উচিত ছিল সেটা আমরা পারিনি, যার জন্য ওভারহেডে আমরা বিট হয়েছি ওদের কাছে, যেখান থেকে আমরা গোল খেয়েছি। তো এইগুলিতে এগুলি সিলি মিস্টেক বলবো আমি, এই মিস্টেকগুলিকে উত্তরণ করতে হবে। ঠিক তেমনইভাবে আপনি যে বললেন ঠিকমতো পাস দিতে পারেনি, আসলে পাস দেওয়ার মতো জায়গায় ছিল না, অর্থাৎ সে চেষ্টা করেছে হয়তো পারেনি। এই যে পারেনি, এইটাকে পারতে হবে, পারতে হবে। যদি পারতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তবে একটা জিনিস আমি এখন বলে আসছি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা পজিটিভ ফুটবল খেলছি, নেগেটিভ ফুটবল খেলছি না, ড্রর জন্য যাচ্ছি না কিংবা হারার জন্য যাচ্ছি না। আমরা চাচ্ছি যে ওদের সঙ্গে পাল্লা দিয়ে, কারণ এশিয়া যে সমস্ত দলগুলো আমাদের সঙ্গে আছে তাদের থেকে আমরা কোনো অংশ কম না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে বলবো যে কোনো অংশ কম না। আমরা যদি সঠিকভাবে সঠিক জায়গায় ঠিকমতো খেলোয়াড়দেরকে পজিশনে ওয়াইজ বল দিতে পারি, তাহলে যদি গোল বেরিয়ে আসবে এবং সেই ক্ষেত্রে আমরা জয়লাভও করতে পারবো। আজকে সিঙ্গাপুরের ম্যাচ, সিঙ্গাপুরের ফার্স্ট ম্যাচটা আমি দেখেছি মাঠের মধ্যে বসে, যেখানে সিলি মিস্টেকে গোল খেয়েছি। গোলকিপারের ফল ছিল, ডিফেন্সের ফল ছিল, সেই ফলগুলি যদি ওভারকাম করে আমরা যদি আজকে ঠিকমতো আমাদের খেলাটা উপস্থাপন করতে পারি, তাহলে অবশ্যই আজকে ম্যাচে আমরা জয়লাভ করব। চুনু ভাই, সেই জায়গাটাতে আসলে উপস্থাপনের বিষয়টা তো করবেন ফুটবলাররা, মাঠে বসে, মাঠে যারা থাকবেন, ডাগআউটে কোচ কি বলছেন বা এর আগে প্রস্তুতিতে কি পরিকল্পনা হচ্ছে, সব কিছুতেই তো আসলে এক্সিকিউট করার দায়িত্ব তাদের। তবে সেই জায়গাটাতে তারা এখন পর্যন্ত করতে পারছেন, আপনি বলছেন চেষ্টা করছে, এই চেষ্টাটা আসলে কবে শেষ হবে, বা কি করলে আসলে এটা শেষ হওয়া হবে বাংলাদেশের, সেই আক্ষেপটা মেটাবে, সেই উত্তর আমরা নেব। তবে এর আগে যেই প্রশ্নটা রেখে গিয়েছিলাম, যে আপনি বলছেন যে চেষ্টা চালাচ্ছে, বা যেই প্রসেসটা আসলে এখনো পুরোপুরিভাবে এক্সিকিউট যে করাটা কথা খেলোয়াড়দের, সেটা করতে পারছে না, হয়তো পাসের চেষ্টা চালাচ্ছে কিন্তু একদম একুরেট একটা পাস করতে পারছে না, বা কি কারণে ঘটছে সেটা আসলে অনেক বিতর্ক তৈরি হয়েছে, এর মধ্যে আলোচনা সমালোচনা রয়েছে, ক্যাবরেরার কৌশল নিয়েও রয়েছে। তবে এই চেষ্টাটা আসলে কবে শেষ হবে? কারণ আমরা দেখেছি যে এখন বাংলাদেশ, আপনিই বললেন যে এশিয়ার মধ্যে সবচেয়ে যদি ভালো একটা স্কোয়াড হয়, সেটা অন্যতম হচ্ছে বাংলাদেশের স্কোয়াড রয়েছে। তবে এখন আমরা সেইভাবে আমাদের যে প্রাপ্তির যে জায়গাটা বা ফলাফল রেজাল্ট, সেটা আনতে পারছি না। তাহলে আর কবে আমরা আনতে পারবো? হামজা সমিতরা থাকার পর আনতে পারছি না কেন? ওরা তো মাত্র আসলো, এই টুর্নামেন্টটা দিয়ে শুরু হয়েছে। তবে একটা জিনিস আমি সবসময় বলে আসছি, যে আমাদের দেশের ফুটবলটাকে ঠিক করতে হলে একটা পার্মানেন্ট কোচ দরকার। এই যে পার্ট টাইম কোচ, অর্থাৎ খেলার 10 দিন 11 দিন আগে 12 দিন আগে তার দেশ থেকে, স্পেন থেকে এসে দলটাকে সাজাবে, গুছাবে এবং মাঠে নামাবে, এইভাবে যদি হয়, কোনো সময় সম্ভব না বাংলাদেশের ফুটবল ঘুরে দাঁড়ানো। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ থাকতে হবে, কোচকে এখানে থাকতে হবে, অবস্থান করতে হবে, লোকাল খেলোয়াড়দের খেলা দেখতে হবে, তাদেরকে ব্রিফ করতে হবে, তাদের সঙ্গে মিটিং করতে হবে, মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে তৈরি করতে হবে, তাহলেই সম্ভব আজকে যে প্রশ্নটা উঠেছে সেটাকে সমাধান দেওয়া। আচ্ছা, এই কোচ নিয়ে তো আরো অনেক কথা রয়েছে, তবে আমরা একটু দেখতে চাই বাংলাদেশের, যেহেতু আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে, এর আগেও বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলেছে, তবে আসলে রেজাল্ট আসলে তাদের বাংলাদেশের পক্ষে আনতে পারেনি। আমরা একটু দেখতে চাই যে 1973 সাল থেকে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে, তাদের মারদেকা কাপ দিয়ে শুরু হয়েছে, সেখানে 1-1 গোলে ড্র করেছে। প্রীতি ম্যাচ খেলেছে 2015 সালে, সেখানে হার হয়েছে, 2-1 ব্যবধানে হেরেছে আমরা। এশিয়ান কাপ বাছাই, যেটা আমাদের ঘরের মাঠে হয়েছে জাতীয় স্টেডিয়ামে 2025 সালে, সেখানে আমরা একটা গোল করেছি, রাকিব হোসেন সেখানে গোল করেছেন, তবে আমরা 2-1 ব্যবধানে সেখানে হেরেছি। এই যে পরিসংখ্যানটা দেখছি, এটা আসলে আমাদের জন্য এখনো পরিবর্তনের সময় এসেছে কিনা এই স্কোয়াডটা নিয়ে? অন্তত না, অবশ্যই পরিবর্তনের সময় আসছে। কারণ হচ্ছে আমরা যারা ফুটবল খেলা দেখি কিংবা আমরা যারা খেলেছি, যারা সমর্থক আছে, সবাই কিন্তু বাংলাদেশের পারফরমেন্সটা চায় যে অন্তত এই সমস্ত টিমের সঙ্গে আমরা জিতি। এই সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, তাদের সঙ্গে একসময় আমরা কিন্তু পাল্লা দিয়ে খেলেছি। থাইল্যান্ডকে আমরা হারিয়েছি,
অনেক 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 আমাদের অর্জন আছে, সেই ক্ষেত্রে এতদিন পরে এসে এটা চাওয়াটা কিন্তু খুব একটা বেশি না। আমরা যেটা চাই সেটা হচ্ছে বাংলাদেশ এই অঞ্চলে অন্তত ভালো খেলুক এবং আমাদের সুনাম আমরা ধরে রেখে যেন ভবিষ্যতে এই সমস্ত টিমের সঙ্গে আমরা নির্দ্বিধায় জয়লাভ করতে পারি। সেই প্রত্যাশা মানুষ যেমন করছে, আমরাও কিন্তু করছি যে তাদেরকে আমরা হারাবো। তাই বলছি যে আজকের ম্যাচটা আমরা যদি হারাতে পারি তাহলে আমাদের কিন্তু একটা বড় অর্জন হবে আজকে। 53 বছর পর আমরা এই আক্ষেপটা আসলে অবসান ঘটানোর সুযোগ আছে। আমরা দেখেছি গতবার ভিয়েতনামের বিপক্ষে যেহেতু সিঙ্গাপুরের আগে একটা প্রস্তুতি ম্যাচ ছিল, 3-0 গোলে আমরা হেরেছি। তবে এবার আমরা একটু সম্ভাব্য একাদশটা দেখতে চাই যে এবার এই একাদশে বা মানে ক্যাবরেরার সাথে নিশ্চয়ই আমাদের পরিকল্পনা মিলবে না, তবে আমরা একটা নিজেদের মতো একটা একাদশ করার চেষ্টা করছি, দেখি আপনার সাথে মেলে কিনা। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ থাকবেন, তারিক কাজী থাকবেন, তার সাথে রহমত মিয়া এবং জয়ান আহমেদ থাকবেন। মিডফিল্ডে হামজা চৌধুরী, সমিত সোম, সোহেল রানা এবং শেখ মোরসালিন, যেহেতু তিনি ফরওয়ার্ডের কাজটাও তিনি করেন উপরে গিয়ে। ফরওয়ার্ড যদি বলি ফয়সাল আহমেদ ফাহিম এবং ফাহমিদুল ইসলাম। এই কম্বিনেশনে আপনার কোনো দ্বিমত রয়েছে কিনা? আমরা 4-4-2 ডায়মন্ড শেপের একটা ফরমেশন তৈরি করার চেষ্টা করেছি। না, এটা তো কোনো দ্বিমত থাকার কথা নয়। যে সমস্ত খেলোয়াড়রা এখানে আছে তারা প্রুভড, তারা ইতিমধ্যে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে। এখানে সবাই মোটামুটিভাবে আমি বলবো ন্যাশনাল টিমের যোগ্য খেলোয়াড়। তাদেরকে যেভাবে সাজিয়েছে সত্যি ঠিকই আছে। আপনি একটা নাম মানে মিস করছেন কিনা, আমাদের একদম একদম জেনুইন একজন ফরওয়ার্ড ছিলেন সুমন মিয়া, তাকে আমরা কিন্তু এখানে নামাইনি। এই যে আমাদের ফরওয়ার্ড, কারণ আপনার থেকে যদি একটু বলতে চাই যে আপনি বাংলাদেশের সেরা ফরওয়ার্ড, এখন পর্যন্ত 17টা গোলের রেকর্ড আপনার নামের পাশে রয়েছে। এই রেকর্ড এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ফুটবলার ভাঙতে পারেনি। বাংলাদেশের এই যে বলা হচ্ছিল যে ফিনিশারের অভাব, একজন দক্ষ ফিনিশার এখনো তৈরি করতে পারেনি, সেটা কোচ পরিবর্তনেও হয়নি। বাংলাদেশের যারা বিদেশের ফুটবলার এখন আমাদের বাংলাদেশে জয়েন করেছে তাদের দিয়েও এখন আমরা সেই জায়গাটা তৈরি করতে পারিনি। এখনো সেই আক্ষেপটা কি এখন আপনার কাজ করে কিনা? আক্ষেপ তো অবশ্যই আছে। আমাদের রিয়েল স্ট্রাইকার নাম্বার 9 যেটাকে আমরা বলি, সেটা অভাব আমি দেখতে পাচ্ছি এখানে। আজকে রাকিব নেই, রাকিব ইনজুর্ড বোধহয়। রাকিব থাকলে অ্যাটাকিং থ্রেটটা আরও ভালো হয়। তো সেই ক্ষেত্রে রাকিবের অনুপস্থিতি এবং আমার যে অরিজিন নাম্বার 9 এখনও আমি অনুপস্থিত দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের বহির্বিশ্বে যে সমস্ত খেলোয়াড় আছে তার মধ্যে থেকে যদি কোনো একটা নাম্বার 9 আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের দলের জন্য বেটার হবে। শেখ মোরসালিন কিন্তু অনেক সময় বেশ অ্যাটাকিং ফুটবল খেলে থাকেন এবং কর্নার কিক থেকে জামালের কথা যদি বলি, আমরা কিন্তু প্রথম একাদশে জামালের নামটা রাখিনি আমরা, এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব আসলে। তবে শেখ মোরসালিন বিষয়টা বা এখান থেকে আসলে ফরওয়ার্ড খোঁজার যে বিষয়টা, সেটা কি মানে আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছে কিনা? কারণ আমাদের অনেক ম্যাচ হয়েছে, অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তবে আমরা যেটা বললাম যে ফিনিশার অভাবে আমাদের প্রাপ্তিটা এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে কিনা। না, আসলে এখনকার বিশ্ব ফুটবলে আপনারা দেখবেন অ্যাট্যাক অ্যান্ড কাম ব্যাক টু ডিফেন্ড, এটা কিন্তু মানে সরাসরি প্রত্যেকটা খেলোয়াড় ইনভলভ থাকে। এখানে যেভাবে টিমটা সাজিয়েছেন সেখানে মুরসালিনের অ্যাটাকে আসতে পারে, সমিত সোম আসবে, সোহেল রানা আসবে, হামজা চৌধুরী আসবে, আবার ডিফেন্ডিংও তারা করবে। সেই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকেরই দায়িত্ব থাকবে যে যেমন গোল করার দায়িত্ব থাকবে ঠিক তেমনইভাবে আমার ডিফেন্সকে সহযোগিতা করার দায়িত্ব থাকবে। সেক্ষেত্রে আমরা যেভাবে দেখতে পাচ্ছি আজকে টিমটা সাজিয়েছেন আপনারা, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে স্কোর করার কোনো সমস্যা হওয়ার কথা না। এই একাদশ নিয়ে স্কোর কেমন হতে পারে, কি মনে হয়? না, ভালো করবে। এই যেটা সাজিয়েছেন এটা টিম ভালো খেলবে আজকে, আমি বিশ্বাস করি। কারণ এতদিন যাবত তারা খেলছে, গত 6 মাস যাবত তারা একসঙ্গে খেলছে, প্রত্যেকটা ন্যাশনাল টিমের ম্যাচগুলি খেলেছে 2-1 বাদে। তো এখানে যারা আজকে টিমের মধ্যে খেলবে, আমি মনে করি তারা যদি তাদের 100% দেশকে জন্য উজাড় করে দেয় তাহলে আজকের ম্যাচটা জয় করা সম্ভব। চুন্নু ভাই, আমরা বলছিলাম যে ফরওয়ার্ড সমস্যা বাংলাদেশে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, তবে আমরা বিশেষ করে গত ম্যাচে আমরা দেখেছি যে যাদেরকে নামানো হয়েছিল ডিফেন্সের জন্য, তারা নিজেদের মধ্যে যে অগোছল ভাব বা মানে কি বলা যায় আসলে পূর্ণ মনোযোগ নিয়ে যে ফুটবল খেলার যে একটা মানে তাদের যে একটা ফোকাস থাকার কথা, সেটা কি আসলে মিসিং ছিল কিনা? আমরা দেখেছি যে শাকিল আহাদ তপু ছিলেন, তারপরে তারিক কাজী ছিলেন, তাদের মধ্যে যে একটা মানে বন্ডিং এর অভাব, ওইটা কি আপনার মনে হচ্ছে? আসলে আমি খেলাটা অবজার্ভ করেছি, যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে কি ভিয়েতনামের সঙ্গে আমাদের পার্থক্যটা অনেক। ভিয়েতনাম কিন্তু আসিয়ান গ্রুপের কিন্তু অন্যতম একটা সেরা দল, আমরা তো অবজার্ভ করি। তো সেই দলটার সঙ্গে পাল্লা দিয়ে খেলা আমাদের দলের খেলোয়াড়দের সেই সামর্থ্যটা একটু কম ছিল। সেই সামর্থ্য কম থাকায় তারা বারবার বিট হয়েছে। আপনি দেখেন এরিয়াল বলে তারা কন্ট্যাক্ট করতে পারেনি। তো সেটা
থাকবেই, কারণ আমার সঙ্গে যদি একটা ডিফারেন্স কেউ থাকে সেই ক্ষেত্রে এটাকে আমাকে মেনে নিতে হবে। সেই মেনে নেওয়ার পরেও আমাকে আমার 100% দিয়ে যদি সেটা কভার করতে পারি তাহলে আমাদের সাকসেস আসবে, আর নয়তো সম্ভব না। সিঙ্গাপুরের বিপক্ষে তো সিঙ্গাপুর আমাদের এই যে এশিয়ান কাপ যে কোয়ালিফাইং বাছাই পর্বের যে গ্রুপে সেটা সেরা হচ্ছে সিঙ্গাপুর, সেই ক্ষেত্রে ওই জায়গাটাতে আমাদের এখন মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে নাকি একেবারে আমরা এক পেশে লড়াই দেখতে পারবো এবার? আমরা ফার্স্ট ম্যাচ সিঙ্গাপুরের সঙ্গে ঢাকায় দেখেছি, অসম্ভব ভালো খেলেছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, 2-1 গোলে হেরেছি, জেতা ম্যাচটা হেরেছি। তো আমি মনে করি সেই খেলাটা যদি আমরা ধরে রাখতে পারি আজকে, তো সিঙ্গাপুর কিন্তু ইজি সেল হবে না, অর্থাৎ তারা আমাদেরকে 2-3-4 গোলে হারাবে এমন কোনো কথা নেই। যদি আমরা আমাদের খেলাটা যদি আমরা মাঠে রাখতে পারি, আমাদের খেলা দিয়ে যদি তার প্রতিপক্ষকে ঘায়েল করতে চাই তাহলে আমাকে গোল করতে হবে। সেই সুযোগটা আমার আসবে, আমি মনে করি সেই সুযোগটা যদি কাজে লাগাই আজকে সিঙ্গাপুর আমাদের কাছে কোনো ফ্যাক্ট বলে মনে হবে না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে ক্যাবরেরার পরিকল্পনায় কিছু পরিবর্তন আসলে দরকার। আপনার কি মনে হয় ক্যাবরেরার কোন জায়গাটাতে এখনই পরিবর্তন দরকার, যেহেতু ক্যাবরেরা আসলে নিজের চাকরি বাঁচানোর যেই সুযোগটা এটাই শেষ, যদি বাফুফে আসলে মানে তার সাথে সম্মতি প্রকাশ না করে, সেক্ষেত্রে আসলে কি মনে হয় ক্যাবরেরা কোন জায়গাতে আসলে বাংলাদেশ দলে এই সিঙ্গাপুর ম্যাচের আগে কৌশল পরিবর্তন করা প্রয়োজন, যেটা আমরা যদি এই ম্যাচে 3 পয়েন্ট পাই তাহলে 8 পয়েন্ট নিয়ে আমরা কিন্তু শেষ করতে পারবো এশিয়ান কাপ বাছাই পর্ব। ক্যাবরেরা আমি যেটা মনে করি, ক্যাবরেরা আমাদের দেশে আসছে প্রায় 2-3 বছর হয়ে গেল গিয়ে, অনেক দিন হয়েছে, অনেক সময় সুযোগ পেয়েছে। সে স্প্যানিশ ফুটবলটাকে আমাদেরকে অ্যাডাপ্ট করতে চেয়েছে। তবে তাকে আমি একটাই ধন্যবাদ জানাবো এবং তাকে আমি অভিনন্দন দিব এই কারণে যে সে কিন্তু বাংলাদেশের ফুটবলটাকে একটু চেঞ্জ করে দিয়েছে। যেমন ধরেন মাঠের মধ্যে নামার পরে আমরা আগে গোল হজম করব না এরকম চিন্তায় থাকতাম, এখন কিন্তু সেটা করছি না। আমরা হেড টু হেড ফুটবল খেলছি, অর্থাৎ পাসিং ফুটবল যেমন খেলছি, চেজিং ফুটবলও খেলছি। উইদাউট বল রানিংটা সে তৈরি করে দিয়েছে ফুটবলারদেরকে। এই যে মানসিকভাবে খেলোয়াড়দেরকে প্রস্তুত করেছে, এটা কিন্তু ক্যাবরাই করেছে, আমি অন্য কাউকে দেখিনি এই পর্যন্ত। যার জন্য আজকে আমরা অনেক ভালো খেলছি এবং বিভিন্ন দলের সঙ্গে যে এশিয়ান কাপে কোয়ালিফাইং যে সমস্ত দলের সঙ্গে খেলছি, প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমরা চোখে চোখ রেখে ফুটবল খেলেছি, ছাড় দেওয়া ফুটবল খেলিনি। তাই বলবো ক্যাবরা যতটুকু করেছে, এই দূর থেকে সুদূর স্পেনে বসে দল সাজিয়ে 7 দিন 10 দিন এসে যে কাজটি করেছে, আমি বিশ্বাস করি সে যদি দীর্ঘদিন দেশে থাকতো তাহলে ফুটবলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতো। চুনু ভাই, আপনি মনে হয় একমাত্র লোক যে এই সময় এসে ক্যাবরেরার পক্ষে একটা কথা বললেন। আমি পক্ষে না, যেটা বাস্তব কথা সেটা সত্যি কথা। আপনি দেখেন আজকে আমি আর বলতে চাই সেটা হচ্ছে গিয়ে দেখেন এই টুর্নামেন্টের আগে আপনি দেখেন বাংলাদেশ ফুটবল টিম কি ফুটবল খেলেছে আর এখন কি ফুটবল, মানুষের কিন্তু প্রত্যাশার থেকে বেটার ফুটবল খেলছে আমি মনে করব, যেটা কখনো কল্পনাই করা যায়নি যে আমরা একের পর এক অ্যাটাক করব, গোল করব, জয়লাভ করব, ইন্ডিয়ার মতো টিমকে হারাবো, মানুষ কিন্তু কল্পনা করতে পারেনি। সেই ফুটবলটা খেলেছে কার আন্ডারে? ক্যাবরার আন্ডারে। অনেকেই ক্যাবরাকে খারাপ বলছে, আমিও বলবো সে যদি দীর্ঘ সময় পেতো তাহলে ভালো করতো। এই অল্প সময়ের মধ্যে এসে যতটুকু করেছে আমি মনে করি। চুনু ভাই, দলটা যেভাবে আসলে ভালো করেছে ক্যাবরেরা, সেভাবে দলের মধ্যে ভালো প্লেয়ারও কিন্তু এখন সংযোগ করা হয়েছে। ক্যাবরেরা নিয়ে আরো অনেক কথা রয়েছে, তবে আবার চুনু ভাই যেটা বলছিলাম যে ক্যাবরেরা যদি রানিং শেখায়, ক্যাবরেরা যদি অ্যাটাকিং ফুটবল শেখায়, সেক্ষেত্রে অ্যাটাকিং ফুটবল খেলার মতো ফুটবলার কিন্তু বাংলাদেশ দলে এখন এসেছেন বর্তমানে। বিশেষ করে আমরা শুরু থেকে বলছিলাম হামজা চৌধুরী, সমিত সোম যারা আছেন, নিজেদেরকে উজাড় করে দেওয়ার জন্য তারাই আসলে মনে হয় যথেষ্ট। আমাদের কাছে মনে হয় মাঝে মধ্যে ম্যাচটা দেখে আমরা যদি একটু দেখতে চাই হ্যাভিয়ার ক্যাবরেরার কি পারফরমেন্স বাংলাদেশের হয়ে, কারণ এর আগে কিন্তু বাংলাদেশ দল ছাড়া কোনো জাতীয় দলের সাথে তার কোনো রেকর্ড নেই কাজ করার। তিনি ক্লাবগুলোর সাথে কাজ করেছেন। আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশের মোট ম্যাচ খেলেছে ক্যাবরেরার অধীনে 38টা, তার মধ্যে জয় মাত্র 10টি এবং হারের সংখ্যায় বেশি আমরা দেখছি 18টি, এবং ড্র করেছে 10। গোল সংখ্যা যদি বলি প্লেয়ারদের দিয়ে গোল সংখ্যা সেটি 30 এবং আমরা গোল হজম করেছি 57। এই যে একটা রেকর্ড যে 38টা ম্যাচের মধ্যে আমরা 18টাতেই হেরে গেছি এবং গোল হজম করেছি 57টা। আমরা দেখেছি যে বিশেষ করে নেপাল, ভুটান এইসব দলের সাথে কিন্তু আমরা বেশি খেলেছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেই দলগুলোর সাথে আমাদের আরো একটু বেশি দাপটে খেলার কথা ছিল, আপনি যেটা বলছেন আপনার প্রশ্ন উত্তর দিয়েই যদি একটু বলি যে এই যে অ্যাটাকিং ফুটবল খেলার যে প্রতিশ্রুতি বা যেই প্রমিজিং যেই ওয়ার্ডটা যেটা আমরা বলি, সেখানে কি আরো একটু বেশি কাজ করার কথা দরকার ছিল কিনা ক্যাবরেরার অধীনে? ক্যাবরেরা যখন দলটা নিয়েছে তখন অনেক দিন আগের কথা বলছি, যে তখন আমাদের 2022 সালে তিনি দায়িত্ব আমাদের নিয়েছেন। পারফরম্যান্স তো ভালো ছিল না।
আমরা তারপরেও কিছুটা জয় পেয়েছি, কিন্তু হার হয়েছে বেশি। তো এই যে গত এশিয়ান কাপের আগে আমরা সুমিত সোম, হামজা চৌধুরী, জায়ান, ফাহমিদুলকে পেয়েছি, এইটা পাওয়াতে দলের যে শক্তি এখানে যোগ হয়েছে, আমাদের দেশীয় খেলোয়াড়দের মনস্তাত্ত্বিকভাবে যারা এগিয়ে আসছে এবং তারা তাদের আস্থার জায়গায় ফিরে পেয়েছে, সেখানে ক্যাবরাও কিন্তু সেইটাকে কাজে লাগাতে পেরেছে। এখানে তারা এসছে যেমন, ঠিক তেমনই ক্যাবরা তাদেরকে কাজে লাগিয়ে কিছু জয় বের করে নিয়ে আসছে, ড্র বের করে নিয়ে আসছে। সেক্ষেত্রে আমি বলবো এই দলটাকে যদি ক্যাবরার হাতে থাকে, আগামীতে যদি থাকে এবং সেটা যদি পার্ট টাইম না হয়ে রেগুলার বেসিসে থাকে, তা আমি মনে করি ক্যাবরা ভালো করবে। মানে আপনি কি চাচ্ছেন যে যার চুক্তিটা যেন আরো একটু বেশি নবায়ন করা হয়? কারণ নবায়ন করতে হবে, কিন্তু পার্ট টাইম না। আমি স্পেনে বসে থাকবো, ওইখান থেকে আমি টেলিফোন কিংবা যেভাবে হোক আমি খোঁজ খবর নিব যে কে ভালো খেলছে, কে খারাপ খেলছে, আমি দেখবো না নিজের চোখে, তারপরে দল তৈরি করব। অনেককে দেখা যাচ্ছে যে বেঞ্চের খেলোয়াড়কে সে চান্স দিয়েছে, রেগুলার খেলছে সেই সমস্ত খেলোয়াড়কে চান্স দিচ্ছে না। এটা যদি সে নিজের চোখে দেখতো তাহলে কিন্তু এটা করতো না। তাই আমি বলবো তাকে সার্বক্ষণিকভাবে বাংলাদেশে থেকে বাংলাদেশের ফুটবলটাকে নার্সারিং করতে হবে। যেমন সাদ, তিনি কিন্তু এখন কোনো লিগে খেলেন না বা কোনো দলের হয়ে খেলেন না, 4 মাস ধরে তিনি কিন্তু বিরতিতে আছে, তারপরেও কিন্তু জাতীয় দলে এখন এই স্টেজে তাকে কিন্তু ডাকা হয়েছে। আপনি যেটা বলছেন, যদি খেলা দেখতেন বা পারফরমেন্স দেখতেন, সেই অনুযায়ী প্লেয়ারদেরকে তাদের ডাকার সুযোগ হতো। যেহেতু ক্যাবরেরা, তিনি এটা নিয়েও আসলে দল বাংলাদেশ ছাড়ার আগে এটা নিয়েও বিতর্ক হয়েছিল যে অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি আছেন তিনি আসলে ক্যাবরেরাকে এই পরিকল্পনাটা দিয়েছেন বা দল সাজানোর জন্য সহযোগিতা করেছেন। তাহলে কেন বাফুফের কাছে আসলে জবাবদিহিতার জায়গা, যেটা বলছিলাম যে বাফুফে যে 1 মাস 2 মাস করে চুক্তি নবায়ন করছে, এবং ক্যাবরেরা, আপনার নিশ্চয় মনে আছে ক্যাবরেরা দেশ ছাড়ার আগে যে প্রেস একটা সংবাদ সম্মেলন করেছে, সেখানে তিনি বলেছেন একটা যে আমাদের এখনো সুযোগ রয়েছে, আমি যদি ভালো করি বা বাফুফের সাথে আমাদের এই কথাটা আরো একটু বাড়বে, আবারও বসার সুযোগ রয়েছে। এই ম্যাচটা তো বাংলাদেশের ফুটবলের দলগত পারফরমেন্সের উপর ছাপিয়েও এখন ক্যাবরেরার যে ব্যক্তিগত পারফরমেন্স, সেটার দিকেও বাংলাদেশ তাকিয়ে রয়েছে। অবশ্যই তাকিয়ে আছে, কারণ হচ্ছে আপনি দেখেন, আমি যতটুকু জানি সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রশ্ন উঠেছে যে ক্যাবরেরাকে এখান থেকে সরানো হোক, কারণ তারা চাচ্ছে একটা পার্মানেন্ট কোচ, ভালো মানের কোচ। ক্যাবরেরার আন্ডারে যতটুকু দেখেছি, আপনি যে দেখালেন সেখানে হারের অংশটাই বেশি। তো মানুষ কী চায়? জিততে চায়, দিন শেষে ভালো খেলা দেখতে চায়। তো তখন ক্যাবরেরার কিন্তু সেই জায়গায় নেই, তাই মানুষজন চাচ্ছে যে ক্যাবরেরাকে সরিয়ে নতুন একটা ভালো কোচ আনুক। আমিও তাদের সঙ্গে একমত, বাট কত যে ভালো কোচ আনুক, কিন্তু এই পার্ট টাইম যেন না হয়, সেই জন্য পার্মানেন্টলি আসে, আমাদের দেশের ফুটবলটাকে যেন সে দেখতে পায়, দেখে এখান থেকে ভালো ভালো মানের খেলোয়াড়কে বের করে নিয়ে এসে ন্যাশনাল টিমে তাদেরকে রিপ্রেজেন্ট করার সুযোগ করে দেয়। আচ্ছা, এবার যদি একটু ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলি, আমরা বাংলাদেশ দলের যারা ক্যাপ্টেন রয়েছেন বা এখন পর্যন্ত আপনিও তো একজনের অধীনে খেলেছেন, সেক্ষেত্রে জামাল ভুঁইয়ার যে বিষয়টা, অনেক দর্শকরা আসলে আক্ষেপ করে কেন জামাল প্রেস কনফারেন্সে আসেন অধিনায়কত্বের ব্যাচ নিয়ে, কিন্তু আসলে তাকে মাঠের যে একাদশের যে ব্যান্ড তাকে দেয়া হয় না। সেক্ষেত্রে মানে জামাল ভুঁইয়া এখনও পারফরমেন্স করেন, কিন্তু শেষ দিকে তাকে নামানো হয়। সেক্ষেত্রে এখনই কি সময় কিনা যে জামালকে ছেড়ে অন্যকে আসলে একেবারে পার্মানেন্টলি তাকে অধিনায়কত্ব করে দেওয়ার একটা নাম কি আপনার মাথায় রয়েছে কিনা? অবশ্যই এখন সময় আসছে। জামাল ভুঁইয়া ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ এ গুড প্লেয়ার, কোনো ডাউট নেই। দেশের জন্য, দলের জন্য খুব প্রয়োজন ছিল। বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু আস্তে আস্তে হারিয়ে যায়, তাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে জামাল। সেক্ষেত্রে জামালকে আমি ক্যাপ্টেনশিপ দিয়ে দায়িত্ব দিয়ে কি বুঝাতে চাচ্ছি দেশকে, একটা ক্যাপ্টেন মাঠের মধ্যে তরতাজা অবস্থায় থাকবে এবং মাঠের মধ্যে তার অনেক ইনস্ট্রাকশন থাকে, সে খেলোয়াড়দের মধ্যে বিতরণ করবে। সেই ক্ষেত্রে জামাল ভুঁইয়া গত কয়েকটা ম্যাচ মাঠে দেখছি না, বাট আর্মটা বাদ বেঁধে আছে। এখন সময় আসছে, আমি মনে করি হামজা চৌধুরীর মতো একজন খেলোয়াড়কে ক্যাপ্টেনশিপ দেওয়া উচিত, লিডারশিপ দেওয়া উচিত। সে মাঠের মধ্যে যেভাবে পারফরমেন্স করছে, প্রত্যেকটা খেলোয়াড়কে গাইডলাইন দিয়ে সে তাদের বেস্টটা বের করে নিয়ে আসবে। তো এখন সময় আসছে ক্যাপ্টেনশিপটা চেঞ্জ করা। জুনু ভাই, আমরা দেখেছি গত ম্যাচেও কিন্তু সিনিয়র সোহেল রানাকে তারা ক্যাপ্টেন্সি দিয়েছে। সেক্ষেত্রে আসলে স্থানীয় প্লেয়ার ভার্সেস যদি বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারদের, এটা একটা কম্পিটিশন তো চলে আসে। সেক্ষেত্রে যদি স্থানীয় প্লেয়ারদের আমরা
স্থানীয় প্লেয়ারদের কথা যদি বলি, সেক্ষেত্রে জামালের যদি একটা রেকর্ডটা দেখতে চাই, যে জামাল এখন পর্যন্ত অধিনায়কত্বের এতে কিভাবে ক্যাবিনেটের অধীনে কি ম্যাচ করেছে, বিশেষ করে সবশেষ 5 ম্যাচে যদি আমরা একটু চোখ রাখতে চাই, সেক্ষেত্রে আমরা যদি 2026 সাল থেকে গত ম্যাচে ভিয়েতনামে তিনি মাত্র 13 মিনিট খেলার সুযোগ পেয়েছেন এবং 13 মিনিটে নামার পরবর্তীতে তিনি কিন্তু একটা সুযোগ তৈরি করেছিলেন গোল করার। তারপর এশিয়ান কাপ বাছাই পর্বে যদি ভারতের কথা বলি, প্রতিপক্ষ তিনি ডাগআউটে বসেছিলেন, সুযোগ পাননি খেলার। প্রীতি ম্যাচে যদি বলি, নেপালের প্রতিপক্ষ ছিল, একটি অ্যাসিস্ট তিনি কিন্তু করেছেন এবং 90 মিনিট খেলার সুযোগ পেয়েছে 2025 সালে। 2025 সালে যদি আরেকটু বলি, এশিয়ান কাপ বাছাই পর্ব হংকং 25 মিনিট এবং অ্যাওয়ে এবং হোম ম্যাচে যেটা দুটাতেই তিনি 25 এবং 33 মিনিট খেলেছে। এই যে সবশেষ 5 ম্যাচে জামালের, বাংলাদেশ হয়ে জামালের ম্যাচ খেলার যে সময়সীমা আমরা দেখেছি যে 2022, 23, 24 পর্যন্ত কিন্তু তিনি পূর্ণ 90 মিনিটই খেলার সুযোগ পেতেন। তবে তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন 90 মিনিট থেকে সেটা চলে এসেছে আধা ঘন্টা থেকে আবার 15 মিনিট 13 মিনিট চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। বয়সের ভারে জামাল নিজেকে মেনটেন করতে পারছে না, নাকি কোচ তাকে সুযোগ দিচ্ছে না? এই প্রশ্নের উত্তর আপনার থেকে নেব। খেলার যে ম্যাচ টাইম সেটা হারিয়ে ফেলে, সেটা কি আসলে কোচের কৌশলে নাকি নিজেদের ফিটনেসের কারণে তারা ধরে রাখতে পারে না? আমরা দেখেছি যে জামালকে অন্তত হেভিয়ার ক্যাবিনেটের সময় শুরুর দিকে কয়েকটা ম্যাচ দেখার সুযোগে যখন দেখেছি, তখন তিনি 90 মিনিট খেলানোর চেষ্টা করেছেন। তবে আসলে ফিটনেসের কারণে তিনি যে হাঁপিয়ে যাওয়ার যে বিষয়টা, পুরো মাঠ জুড়ে যে দাপট দেখানো, সেটা হয়নি, যে কারণে ম্যাচ টাইমটা কমে আসছে। আমাদের দেশে ফিটনেসের যারা প্লেয়াররা আছেন তাদের ফিটনেসের কি সমস্যা কিনা? কারণ আমরা দেখছি এখনো ক্রিশ্চিয়ানো রোনালদো এই বয়সে একের পর এক রেকর্ড গড়ছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো একটা আন্তর্জাতিক মানের খেলোয়াড়, সে কিন্তু বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তার সঙ্গে আমাদের দেশে খেলোয়াড়দের তুলনা হয় না, বাট সে অনেক উঁচু মানের প্র্যাকটিস করেছে এবং নিজেকে ধরে রেখেছে। নিজেকে ধরে রাখার জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছে সে। ঠিক তেমনইভাবে আমাদের দেশেও খেলোয়াড়রাও চেষ্টা করে, হয়তো পারে না শারীরিক সামর্থ্যের জন্য। যেমন ধরেন জামাল ভুঁইয়ার বয়স এখন হয়েছে, আস্তে আস্তে তার ভাটার দিকে যাচ্ছে, যার জন্য সে কিন্তু স্পিড হারিয়েছে, স্ট্রেংথ হারাচ্ছে। তো সেক্ষেত্রে সে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তো আমি যদি তুলনা করি জামাল ভুঁইয়া প্লাস ইয়ের সঙ্গে, মেসি কিংবা রোনালদোর সঙ্গে, সেটা কিন্তু জাস্টিফাইড হবে না। সেই জন্য আজকে জামাল ভুঁইয়ার যে অবস্থানটা দাঁড়িয়েছে, আমি অনেক দিন যাবত দেখছি, অনেক বছর যাবত কিন্তু বাংলাদেশে অবস্থান করছে জামাল ভুঁইয়া। প্রথম দিকে কিন্তু সে ভালো খেলেছে, যার জন্য সে ক্যাপ্টেনশিপ পেয়েছে, ন্যাশনাল টিমে অনেক কিছু সে অর্জন করেছে, ন্যাশনালকে দিয়েছে। তো এখন সময় আসছে, আস্তে আস্তে সে সরে যাবে গিয়ে। তো সেই জন্য আমি বলবো যে দল থেকে যেহেতু চলে যাচ্ছে, নতুন একজন ক্যাপ্টেনকে দায়িত্ব দিয়ে তার আন্ডারে দলকে দেওয়া উচিত। আচ্ছা, দলের জন্য ক্যাপ্টেন্সি তো অনেক বড় একটা বিষয়, যেহেতু মাঠে দেখা যায় যে অনেক সময় কৌশল পরিবর্তন করতে হয় বা ইমিডিয়েট ডিসিশন নিতে হয় ম্যাচের মধ্যেই। সেক্ষেত্রে সেখানে যদি অধিনায়ক থাকেন, সেই জায়গাটা আরও বেশি মানে ভালো হয়। সেক্ষেত্রে সিনিয়র সোহেল রানা আছেন বা তপু বর্মন যখন আগে ম্যাচে অধিনায়কত্ব করতেন, ওই জায়গাটাতে কি আসলে মিসিং মনে হয় কিনা? কারণ আপনি যেহেতু হামজা চৌধুরীর নাম বলছেন, আর লোকাল যারা প্লেয়ার আছেন তাহলে তাদের নাম কেন নয়? হ্যাঁ, দেওয়া যেতে পারে। এই যার নাম সোহেল রানা বলছেন, তপু বর্মন বলছেন, এরা কিন্তু দীর্ঘদিন যাবত টিমে খেলে আসছে। এখন তাদের যদি নতুন করে যদি ক্যাপ্টেনশিপ দায়িত্ব দেওয়া হয়, অসুবিধা হওয়ার কথা না। কারণ একজন খেলোয়াড়কে দায়িত্ব দিতে হবে যে মাঠে লিডারশিপ নিতে পারবে। অনেক কিছু মাঠের মধ্যে হয় যেগুলির মধ্যে ক্যাপ্টেনের কিছু দায়িত্ব পড়ে। যেমন একটা ফ্রি কিক মারবে, কে মারবে? একটা পেনাল্টি আছে, কে মারবে? একটা ম্যাচ চলছে, এখানে একটা ক্যাপ্টেন দায়িত্ব নিয়ে একজন খেলোয়াড়কে বলবে তুমি অমুক জায়গায় গিয়ে পজিশনটা নাও। তো এগুলি মাঠের মধ্যে কিন্তু হয়। সেক্ষেত্রে একটা ক্যাপ্টেন যদি মাঠের বাইরে বসে থাকে, এগুলিতে আমাদের থাকে, মানে আমরা এইটার পাই না, ফসলটা আমরা পাই না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা রানিং প্লেয়ার আছে, সেখান থেকে একজন ভালো মানের খেলোয়াড়কে ক্যাপ্টেনশিপ দেওয়া উচিত। প্রেস কনফারেন্সের জন্য একজন ক্যাপ্টেন নিয়ে আসা হয়, আবার মাঠের মধ্যে দলকে চালানোর জন্য আরেকজনকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। এটা আসলে একাভাবে কোচেরই সিদ্ধান্ত হয় কিনা? কারণ বাফুফেও দেখেছে অনেক সময় কোচের সাথে আসলে পরামর্শ করে থাকে। সেক্ষেত্রে আসলে কার দিকে এই তীরটা যদি ছুটতে চাই, কার দিকে যাবে কি মনে হচ্ছে? আসলে টিম ম্যানেজমেন্ট একটা কমিটি আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের,
আর এখানে আছে কোচ। তবে আমি যেটা মনে করি কোচের উপরে হস্তক্ষেপ এখন আর হয় না আগের মতো। আগে কিন্তু কোচের উপরে অনেক হস্তক্ষেপ হতো, কোচকে বলা হতো যে অমুক খেলোয়াড়কে খেলাও, অমুককে ক্যাপ্টেন করো, অমুক খেলো। আগে কিন্তু এই সমস্ত বলা হতো, আমাদের সময় আমরা দেখেছি। এখন কিন্তু সেই জিনিসটা আর হয় না। কোচের উপরে সিদ্ধান্ত, কোচের উপরে দায়িত্ব, কোচ যেটা ভালো মনে করবে সেটাই করবে। এখানে আমি মনে করি এই সিদ্ধান্তে দলকে কি প্রভাবিত করছে কিনা, দল প্রভাবিত হচ্ছে কিনা? কোচের এই সিদ্ধান্ত দলকে প্রভাবিত করছে কিনা জানি না, সেটা আমি মনে করি যে একটা নিয়মিত খেলোয়াড়কে ক্যাপ্টেনশিপ যদি দেওয়া হয় সেক্ষেত্রে দলের প্রতি যে খেলোয়াড়দের আস্থাটা আরও একটু বাড়ে। চুনু ভাই, এত সুন্দর আলোচনার জন্য অনেক ধন্যবাদ। এবং আজ যেহেতু সন্ধ্যায় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আছে, নিশ্চয়ই আসলে আমরা আশা করতেই পারি এবার বাংলাদেশ অন্তত সেই 53 বছরে যে খরা জয়ের আক্ষেপ সেটা নিশ্চয়ই কাটাতে পারবে। ধন্যবাদ চুনু ভাই। দর্শক দেখছিলেন এখন মাঠে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।